নমস্কার সবাইকে। আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে। আমার চ্যানেলে আমি সাধারণত যেরকম এডুকেশনাল ভিডিওস দিই সিলেবাস মাফিক, এটা একদমই তার বাইরে। আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা SLST 2 পরীক্ষা দিয়েছেন এবং যাদের ইন্টারভিউয়ের কল এসেছে। আমার সাবজেক্ট যেহেতু পলিটিক্যাল সায়েন্স এবং আমার আজকে সেকেন্ড হাফে ইন্টারভিউ ছিল, সেই সংক্রান্ত কিছু অভিজ্ঞতা আমি সকলের সুবিধার্থে সকলের সঙ্গে শেয়ার করে নিতে চাইছি এবং সেই জন্যই আজকে আমার এই ভিডিওটা বানানো। কালকে থেকে রাষ্ট্রবিজ্ঞানের ইন্টারভিউ শুরু হয়েছে। কালকের পরে কয়েকজন দেখলাম যারা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমিও নিজের অভিজ্ঞতাটা সকলকে জানাতে চাইছি, যাতে যারা এখনও অবধি ইন্টারভিউ দেবেন, যারা দিতে চলেছেন, সেটা পলিটিক্যাল সায়েন্সের হোক অথবা না হোক, নিজেদের অভিজ্ঞতাগুলো শেয়ার করলে তারাও খানিকটা ধারণা করতে পারবেন। আমার 2টোর সময় আমার রিপোর্টিং টাইম ছিল সেকেন্ড হাফে। আমি পৌঁছে গেছিলাম 12:30 পৌনে 1টা নাগাদ। তারপরে আমাদেরকে তো সেই সময় ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আমরা 2:10 নাগাদ যখন আমাদের এন্ট্রি করতে বলা হলো, তখন আমরা একে একে গেটে সাইন করে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢোকার পর ওখানে 4টে টেবিলের জন্য আলাদা আলাদা বসার জায়গা এবং আলাদা আলাদা টেবিল করা ছিল। 3 আর 4 নম্বরের টোকেন একটাই টেবিল থেকে দিচ্ছিল। সেখানে গিয়ে আমরা আমাদের ইন্টিমেশন লেটার জমা করলাম এবং জমা করার পর আমাদেরকে একটা করে টোকেন দেওয়া হলো। সেই টোকেনে নাম্বার লেখা ছিল, টেবিল নাম্বার এবং আমাদের সিরিয়াল নাম্বার কত। সেই টোকেন নিয়ে আমরা ওখানে ওয়েট করছিলাম। তারপরে আমাদের সামনে অ্যানাউন্স করা হলো যে কী কী জিনিস লাগবে ভেতরে ভেরিফিকেশনের জন্য। সাধারণত যে জিনিসগুলো ভেরিফিকেশনের জন্য মানে আগের ভেরিফিকেশনে লেগেছিল, সেগুলোই এখানে দেখছে। শুধু সকলকে একটা কথা বলে দিচ্ছি, যাদের কাস্ট সার্টিফিকেট আছে, মানে যারা বিশেষ করে যাদের ওবিসি আছে, যারা ওবিসি এ থেকে বি চেঞ্জ হয়েছেন বা কিছু একটা মানে চেঞ্জ হয়েছে যাদের রিসেন্টলি, তাদের কিন্তু তাদের পুরনো সার্টিফিকেটটাও নিয়ে যেতে হচ্ছে এবং নতুন সার্টিফিকেটটাও নিয়ে যেতে হচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর কথা। কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে দুটোই নিয়ে যাবেন। আর যাদের কাছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যেটা স্কুল থেকে প্রোভাইড করা হয়েছে, সেইটার অরিজিনাল কপি নিয়ে যাবেন। অনেকেই কী করেছেন মানে যারা আগের, মানে আমি এখানে ইন সার্ভিসদের কথা বলছি বিশেষ করে, কারণ তাদেরই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে, যেহেতু তারা 8 বা 10 নাম্বার করে পেয়েছেন। আগের ভেরিফিকেশানে যারা গেছিলেন তারা হয়তো সেখানে অরিজিনাল কপিটা জমা দিয়েছেন, তারপর সেটারই জেরক্স নিয়ে এখানে গেছেন। সেইটা করলে কিন্তু হবে না, এখানে অরিজিনাল কপিটাই জমা দিতে হবে। তার মানে আপনাদের দুটো করে অরিজিনাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জোগাড় করে রাখতে হবে, যেটা একটা ওখানে দিয়েছেন এবং একটা এইখানে ভেরিফিকেশান বোর্ডে জমা করতে হবে। আর তাছাড়া বিএড সার্টিফিকেটের ক্ষেত্রে বিএডের মার্কশিট দেখা হচ্ছে এবং বিএডের যে এনসিটি অ্যাপ্রুভাল, বিএড কলেজের যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে বিএড কলেজ থেকে, সেইটা অবশ্যই নিয়ে যাবেন। সেইটা কিন্তু খুব কড়াকড়িভাবেই চেক করা হচ্ছে। তো এই তো গেল ভেরিফিকেশানের ব্যাপার। ভেরিফিকেশান হওয়ার পর আমরা একটুখানি আমি বসার সময় পেয়েছিলাম, কারণ আমার যেহেতু 5 নাম্বারে ছিল, মানে 6 নাম্বারে ছিল, কিন্তু আমাকে যেতে হয়েছে 5 নাম্বারে, যেহেতু সামনে একজন ছিলেন না। তো সেইখানে জিনিসপত্র গোছাতে গোছাতে ওখানে ভেরিফিকেশান টেবিলে ভীষণ হুটোপাটি হচ্ছে। কাজেই প্রত্যেকের অরিজিনাল যে সার্টিফিকেটস, মার্কশিটস এগুলো আছে, সেগুলো খুব ভালো করে যত্ন করে গুছিয়ে নেবেন, কারণ সাইমালটেনাসলি একজনের সঙ্গেই আর একজনকে ডাকা হচ্ছে, যে কারণে খুবই হুটোপাটি হচ্ছে ওখানে। ঠিক আছে, সেইগুলো গুছিয়ে নিয়ে আসবেন। গুছিয়ে নিয়ে আসার পর আমরা আবার আমাদের যে নির্ধারিত জায়গা ছিল বসার, সেইখানে বসলাম। তারপরেই একে একে আমাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হলো। পলিটিক্যাল সায়েন্সের ইন্টারভিউ যেমন গ্রাউন্ড ফ্লোরেই হচ্ছিল, যেখানে ভেরিফিকেশান হচ্ছে তার পাশের ঘরেই পলিটিক্যাল সায়েন্সের ইন্টারভিউ হচ্ছিল। সেখানে আমার 4 নম্বর বোর্ড ছিল। তো সেখানে 4 জন স্যার ছিলেন, 4 জনই মেল টিচার বা প্রফেসর যারা ছিলেন, তারা খুবই ভালো খুবই ভালো হেল্প করেছেন এবং খুবই ভালো ব্যবহার করেছেন, যেটা অবশ্যই আমাদের কনফিডেন্স বাড়াতে অনেক সাহায্য করেছে। আমি যখন ঢোকার সঙ্গে সঙ্গেই উনি বললেন যে, মানে স্যারেরা যারা ছিলেন তারা বললেন যে আপনি আপনার ডেমো স্টার্ট করুন। তো আমি হয়তো লিখতে যাচ্ছিলাম যে আজকের পাঠ বা একক, উপ একক ইত্যাদি। ওনারা বললেন আপনি সরাসরি শুরু করে দিন, এগুলো করার কোনো দরকার নেই। তো আমার আগের যিনি ছিলেন তিনি বোর্ডটা মুছে যাননি। তো আমি তার বোর্ডটা মুছে আমি একদমই ক্লাসে যেভাবে পড়ানো হয়, আমি আর মানে আগের যেগুলো আমরা শিখে যাই বিএড করার সময়, আমি সেরকম কিছু সত্যি কথা বলতে বলিনি, কারণ
আমি ক্লাসে যেভাবে পড়াই সেভাবেই পড়িয়েছি ওখানে। তো আমি পড়িয়েছিলাম হচ্ছে কনস্টিটিউশনাল রেমেডিস বা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। সেইটা পড়াতে গিয়ে আমি পূর্বপাঠ একটুখানি বলতে পেরেছি, মানে ছুঁয়ে গেছি আর কি। আগের যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে সেইগুলো একটুখানি বলার পরেই আমি আমার আজকের পাঠে চলে গেছিলাম, এবং মিনিট 2-2.5 বলার পরেই ওনারা বললেন যে ঠিক আছে আপনি এসে বসুন। তো এই তাড়াহুড়োতে অ্যাজ ইউজুয়াল আমিও বোর্ড মুছতে ভুলে গেছি, যেটা আমার পরে মনে হয়েছিল, পরে খেয়াল হয়েছে, কিন্তু তখন আর কিছু করার ছিল না। তো তারপর ওনারা বিভিন্ন রকম কোয়েশ্চেন করলেন মানে ডেমো থেকে বিভিন্ন প্রশ্ন করলেন। ডেমো থেকে তো করেইছিলেন, এবার যেহেতু আমি কনস্টিটিউশন ডেমো দিয়েছি সেই জন্য ওনারা জিজ্ঞাসা করলেন যে আচ্ছা এগুলো ছাড়া আপনি কি কোনো থিওরি কিছু বলবেন? হ্যাঁ স্যার, আমার কোনো অসুবিধা নেই, বলুন না যেখান থেকে হোক। তো উনি বললেন যে ওনারা বললেন যে কোথা থেকে তাহলে বলবো? আপনি যেখান থেকে খুশি ধরতে পারেন, থিওরি পোর্শন আমার ভালোই লাগে এবং আমি বলতে পারবো। তখন ওনারা বললেন যে রাষ্ট্রের উৎপত্তির যে বিভিন্ন কারণগুলো আছে সেগুলো কি কি, এই সংক্রান্ত কিছু জিনিসপত্র 2-4টে কোয়েশ্চেন করলেন। তারপরে জিজ্ঞাসা করলেন যে হায়ার স্টাডিজে কেন আপনি গেলেন না, বা আপনি কোন কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, কোন কোন ইয়ারে পাস আউট, এগুলো তারপরে ধরলেন। তো সেই কথাগুলো আমি বললাম। বলার পরে এইরকম 2-1টা, মানে মোটামুটি আমি যেটা বুঝলাম যে 11-12-এর সিলেবাসটা যদি কারোর খুব ভালো করে আয়ত্তে থাকে তাহলে কিন্তু মানে আমার মনে হয় না ইন্টারভিউ বোর্ডে খুব একটা অসুবিধা হবে। কিন্তু বেরোবার আগে, মানে আমার ইন্টারভিউয়ের শেষের দিকেই একদম আরেকজন স্যার জিজ্ঞাসা করলেন যে ভারত আর ভুটানের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটার বর্তমান অবস্থা আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন? তো খুব সত্যি কথা বলতে কি, আমি যেটুকু আমার মনে হয়েছে সেই মুহূর্তে উনি 2-3টে কারণ, মানে 2-3টে দিক থেকে বলতে বলেছিলেন, আমি সেখানে 2টো দিক বলেছি। তো এইটাই আমার মনে হলো 11-12-এর পড়ার বাইরে হলেও, মানে সেই অর্থে বাইরে বলা উচিত না, কিন্তু খানিকটা একটু অন্যরকম প্রশ্ন ছিল। তাছাড়া ওনারা যে প্রশ্ন করছেন সেগুলো না বলতে পারার মতো বা ঘাবড়ে যাওয়ার মতো এমন কিছুই নয়। হ্যাঁ, এবং ওনারা যথেষ্ট হেল্পফুল, সাহায্য করছেন, সেই নিয়ে কোনো অসুবিধাও হবে না। তো আমার ইন্টারভিউ লাস্টে এই কথাটা, মানে ভারত ভুটানের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেইটার সম্পর্কে বলার পরে ওনারা বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনারা আসতে পারেন। তখন আমি সেখান থেকে বেরিয়ে এলাম। তো সকলকে একটা রিকোয়েস্ট করব যে আপনারা খুব বেশি টেনশন করবেন না, কারণ টেনশন করে ওখানে যদি ডেমো দিতে অসুবিধে হয় বা ডেমো দেওয়ার সময় যদি আমরা ঘাবড়ে যাই তখন কিন্তু সেটার একটা খারাপ ইম্প্যাক্ট পড়বে। এবং মোটামুটিভাবে সিলেবাসটা যাদের জানা আছে বা যে পাঠ্য বইগুলো সেগুলোর সঙ্গে যাদের পরিচয় আছে, আমার মনে হয় খুব একটা অসুবিধে তাদের কিছুই হচ্ছে না, হবেও না। হ্যাঁ ঠিক আছে, অনেকেই আছে ওখানে যারা খুবই ভালো ডেমো দিয়েছে, আবার অনেকেই এমনও আমি দেখলাম, এটা হয়তো বলাটা আমার খুব একটা শোভনীয় নয় বা উচিত নয়, কিন্তু তাও আমি বলছি, যারা হয়তো বেসিক সিলেবাসটা না খুব একটা ভালো করে খুঁটিয়ে পড়েননি, মানে তারা হয়তো অনেক কঠিন কঠিন জিনিসপত্র পড়েছেন, কিন্তু স্কুল লেভেলে বেসিক যে জিনিসপত্রগুলো পড়ানো উচিত বা সাধারণ মাপের যে ধারণাগুলো থাকা উচিত সেইগুলো ওনারা ওভারলুক করে গেছেন। হয়তো ওনারা ভেবেছেন যে এগুলো মানে বালখিল্য প্রশ্ন হয়ে যাবে, সেই জন্য হয়তো ওনারা পড়েননি। কিন্তু আমি বলবো যে 11-12-এর সিলেবাসটা একটু ভালো করে দেখে যাবেন, তাহলে আমার মনে হয় কোনো অসুবিধার জায়গা থাকবে না। যারা পরবর্তীতে পরীক্ষা দিতে যাচ্ছেন, যারা কালকে থেকে যাদের ইন্টারভিউ আছে, তাদের সকলকে শুভকামনা জানাচ্ছি। সকলকে বলছি যে আপনারা একদম নিশ্চিন্তে টেনশন ফ্রি হয়ে ওখানে ডেমো দেবেন, এবং এমন কোনো প্রশ্ন আমার মনে হয় না ওনারা করবেন যাতে আপনার নিজেকে হ্যারাসড ফিল হয়, সেটা একদমই হবে না। ঠিক আছে, তাহলে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কিছু হলেও যদি উপকার করতে পারে তাহলে আমি খুব খুশি হব। যদি মনে হয় যে কারোর সঙ্গে পলিটিক্যাল সায়েন্স বা অন্য কোনো সাবজেক্টের কারোর সঙ্গে শেয়ার করলে সুবিধা হবে, তার অবশ্যই শেয়ার করবেন। এবং যদি কারোর কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে, আমার যে চ্যানেলের কমেন্ট বক্স আছে সেখানে অবশ্যই প্রশ্ন করবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।